তারা ভুলে গিয়েছে একটি সিস্টারের সিঁদুর পোছার বদলাটা আমরা কিভাবে নিয়েছি। আমরা দাবা খেলাটা ভালো জানি, চাণক্য এই দেশেই জন্মেছে। বোঝার চেষ্টা করি এই মক ড্রিলের প্রয়োজনীয়তাটা কি। দেখুন, যে কোনো বড় বিষয় সম্বন্ধে আমরা যদি এগিয়ে যাই তার আগে প্রিপারেশনটা ভীষণভাবে দরকারি। শুধু প্রিপারেশনটা কিন্তু থিওরিটিক্যাল হলে হবে না, প্র্যাকটিক্যাল প্রিপারেশন হতে হবে, এবং প্রিপারেশনটা হতে হবে একদম প্রজেক্ট যে এনভায়রনমেন্টের মধ্যে, যেটাকে আমরা প্রজেক্ট এনভায়রনমেন্ট প্রিপারেশন বলি। বোধহয় আপনাদের প্রফেশনেও সেটা আছে। এবং সেই জিনিসটা হচ্ছে এরকম যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হবে বা এমন একটা মক সিচুয়েশন ক্রিয়েট করা হবে which is almost like a hit, এবং সেই সিচুয়েশনে আমাদের কি কি করণীয় এবং কি কি ভাবে আমরা আমাদের রেসপন্স গুলো করব, তার উপরে কিভাবে সামরিক বাহিনীর সাথে আমরা কোঅপারেট করব বা কমিউনিকেট করব, এই এন্টায়ার প্র্যাকটিসটাই হচ্ছে মক ড্রিলের সব থেকে বড় ইনফারেন্স। এবং তার জন্য কি কি করণীয়, কি কি না করা উচিত এবং কি কি জিনিস মাস্ট, সেই সব জিনিসের একটা ডুজ এন্ড ডোন্ট। এই 7 তারিখের আগেই আমরা 6 তারিখ রাত্রেবেলায় দেখলাম ভয়ঙ্কর এরকম একটা প্রত্যাঘাত ভারত করে ফেললো। 9টা জঙ্গি গোষ্ঠী ঘাঁটি একেবারে গুড়িয়ে দেওয়া হলো। আবার একটা মক ড্রিল, আবার নতুন কিছু, কি মনে হয় আরো বড় কিছু? বারবার আমার মনে হয় না যে ঘোড়া এগিয়ে দিয়ে আমি চেকমেট করব। আমরা দাবা খেলাটা ভালো জানি, চাণক্য এই দেশেই জন্মেছে। সুতরাং এবারেও যখন ঘোড়া এগোচ্ছে, আপনার হয়তো মনে বলছে যে আমরা এবারও চেকমেট কল করব। হতে পারে ঘোড়া এগোবো এবং নৌকাকে সোজা টেনে দিয়ে এবারে চেকমেট করব। এবং খেলাটা তো আমরা ভালো জানি, সুতরাং আমরা জানি কখন কি করতে হবে। মনে হয় না আমার একই রেপ্লিকেশন হবে, কিন্তু আমার যেইটুকুনি দাবা খেলাটা বুঝছি ভারত খেলতে চাইছে, এখন ঘোড়ার দিকে না, একটু নৌকার চালের দিকেও আমাদের চোখ রাখাটা উচিত। এর আগেও আমরা দেখেছিলাম যে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত নির্লিপ্ত ছিলেন, কিছুই বোঝা যায়নি। এখন তিনি মধ্যপ্রদেশে রয়েছেন, আমি আবারও আসবো এই জায়গাটাতেই। বড় কিছু কি মনে হয় আপনার? দেখুন, বাংলাদেশ এবং বাংলাদেশের আজকের দিনে যে ইন্টারিম গভর্নমেন্ট চলছে, তারা বারবারই বলার চেষ্টা করেছে, আমাদের সেভেন সিস্টার সম্বন্ধে বিভিন্ন উক্তি করেছে। তারা ভুলে গিয়েছে একটি সিস্টারের সিঁদুর পোছার বদলাটা আমরা কিভাবে নিয়েছি। সুতরাং আমরা যদি চাই সেভেন সিস্টারটা 8 সিস্টার হয়ে যেতে পারে, আমার মনে হয় সুকান্ত বাবু সেটাই বোঝাবার চেষ্টা করছেন। তাই জন্য আমি আবারও বলছি বাংলাদেশকে একটু সংযত হতে, কারণ আগের বারের খেলাটা দেখিয়েছিল ওয়েস্টার্ন কমান্ড, এবারের খেলা যদি ইস্টার্ন কমান্ড বাই চান্স দেখিয়ে দেয়, এই খেলাটা কিন্তু নেওয়ার ক্ষমতা বাংলাদেশ রাখে না। সুতরাং বেটার লেট দ্যান নেভার। তার জন্য একটু সংযত থাকাটা বাংলাদেশকে আমরা অনুরোধ করে চলেছি, ভদ্রভাবে বলেছি। যদি শোনে ভালো কথা, না হলে আমাদের পোকা মারার ফিনাইল আমাদের ঘরে মজুদ আছে। আপনি বলছেন তো না হলে, কিন্তু যদি আপনি পাকিস্তানের ভেতরের অবস্থা দেখেন, বালুচ লিবারেশন আর্মি নিয়ে অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা, এবং আরো একটা জায়গা তারা বলে দিয়েছে যে তাদের স্বাধীন জায়গা, ওইখানে বালুচের একটা বড় অংশ রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান ভেতরে অভ্যন্তরে ভয়ঙ্কর রকম একটা চিড়েচাপটা অবস্থা রয়েছে। আদৌ তাদের এরপর আর কিছু করার মতো কোনো অবস্থা রয়েছে নাকি? হ্যাঁ, অ্যাবসলিউটলি। দেখুন, পাকিস্তান আজকের ডেটে, আপনারা ভদ্র মানুষ বলে বারবার পাকিস্তানকে পাকিস্তান বলে উল্লেখ করছেন, আমরা বলি টেকনিক্যালি কিন্তু পাকিস্তান এখন জাস্ট পাঞ্জাব প্রভিন্স, নাথিং এলস। কারণ খাইবার পাখতুনখোয়া বলুন, সিন্ধ বলুন বা বালুচিস্তান বলুন, যেরকম ভাবে স্কুইজ করেছে পাকিস্তানকে, পাকিস্তান আজকের ডেটে পুরোপুরি কনসেন্ট্রেটেড ইন পাঞ্জাব প্রভিন্স। আর বাংলাদেশও আজকে এত কিছু করছে, তো যদি মিয়ানমারের মুভমেন্ট স্টার্ট হয়ে যায় সামহাও, যেহেতু আমরা জানি রাশিয়া অলরেডি মিয়ানমারের সাথে একটা টাই আপে চলে গেছে, যদি মুভমেন্ট স্টার্ট হয়ে যায়, ওইদিকে আরাকান জুনটা ফোর্স দুজন মিলে চাপ দিল আর এদিক দিয়ে ভারত চাপ দিল, তাহলে কিন্তু বাংলাদেশকে শুধুমাত্র ঢাকাকে নিয়ে থাকতে হবে। তলা দিয়ে চিটাগঙ্গ বেরিয়ে যাবে, উপর দিয়ে 8 সিস্টারও বেরিয়ে যাবে। সুতরাং একটু দুজনকেই বলবো একই সাথে, বিকজ দুজনেই দাদা ভাই সে যেহেতু বেড়াচ্ছে, তাই দুজনকেই বলবো একই সাথে সংযত হন। আপনারা পাঞ্জাব প্রভিন্স নিয়ে অ্যাটলিস্ট বেঁচে থাকুন, আদারওয়াইজ সেকেন্ড টাইম যদি ইন্ডিয়া হেড করে, পাঞ্জাব প্রভিন্সও বাঁচবে না। আচ্ছা, এক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা আপনার কি মনে হয়? বাংলাদেশ বেসিক্যালি ইজ এ ডিপ্লোম্যাটিক টুল অন এ ভেরি সিরিয়াস নোট। বাংলাদেশ যেহেতু একটা ভালনারেবল টেরিটরিতে নিজেদেরকে কনভার্ট করেছে, তার জন্য তার সুযোগ তোলার জন্য বিভিন্ন রকম বিদেশি শক্তি এবং বিভিন্ন রকম ইকুয়েশন কাজ করছে। বাংলাদেশ যেহেতু অ্যাট দিস পয়েন্ট অফ টাইম কোনো ইলেক্টেড গভর্নমেন্টের দ্বারা পরিচালিত হচ্ছে না, সেই জন্য দায়িত্ববোধ যারা চালাচ্ছে বাংলাদেশকে, তাদের দায়িত্ববোধ ভীষণই কম। শুধু দায়িত্ববোধ না, এই দায়িত্বহীনতার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ যেরকম সাফার করছে, বাংলাদেশ অ্যাজ এ গভর্নেন্স মারাত্মক রকম সাফার করছে। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে কক্সবাজারটা যেভাবে হাত থেকে আস্তে আস্তে বেরিয়ে গেল, বা বাংলাদেশের ওয়াটার লাইনটা যেভাবে আস্তে আস্তে
আমেরিকার হাতে চলে যাচ্ছে। বাংলাদেশ বুঝতে পারছে না যে বাংলাদেশের ভেতরে অলরেডি ইন্টারন্যাশনাল শক্তির পেনিট্রেশন শুরু হয়ে গিয়েছে, এবং এই পেনিট্রেশনটা যদি আরো বাড়তে থাকে, দুদিন বাদে বাংলাদেশ উইল বি এ স্মলার ভার্সন অফ আফগানিস্তান 20 years back। অধীর রঞ্জন চৌধুরীর কথা শুনলেন, রাজনীতির কথা বলছেন, হ্যাঁ। এই মক ড্রিলকে কেন্দ্র করে আপনার বিশ্লেষণ প্লিজ। দেখুন, রাজনীতি ছাড়া কূটনীতি বাঁচে না, কূটনীতি ছাড়া রাষ্ট্রজ্ঞান বাঁচে না। সুতরাং অধীর বাবু অত্যন্ত অভিজ্ঞ একজন পলিটিশিয়ান, এবং উনি বুঝতে পারছেন যে হাওয়াটা যেদিকে যাচ্ছে সেই ব্যালেন্সটা কিন্তু কোনো একটা ইন্ডিকেশনের বার্তা দিচ্ছে। তবে আমি যতটা ভারতীয় ডিফেন্সের চর্চা করে বুঝেছি, ভারতীয় ডিফেন্স সবসময় চেষ্টা করে দ্য ফার্স্ট লেয়ার অফ অ্যাটাক ইজ ডায়ালগ। যদি ডায়ালগের মাধ্যমে বাংলাদেশ এখনো বুঝে যায়, বা আমাদের ইস্টার্ন জোন এখনো বুঝে যায় there is a chance of rectification, then it's okay. বাট যদি না বোঝে, তাহলে কিন্তু বাংলাদেশের মধ্যেও প্রচুর মার্ক টেরিটরি আছে যেগুলোতে টেররিজম বা টেররিজমের হাব আছে বলে আমাদের সন্দেহ, এবং তার প্রতি যথেষ্ট রকম প্রমাণও ভারত সরকারের আছে। যখন ভারত সরকার একটা কড়া স্ট্যান্ড নিয়েছে এগেইনস্ট টেররিজম, তাহলে অবাক হওয়ার কিছু নেই যদি সেখানে কারো টেরর ব্র্যাকেট গুলোকে চিহ্নিত করে ডাইরেক্ট হিট করার দিকে এগিয়ে চলে।